সো নিক্যাপিংয়ের ঘটনাগুলো আসলে যখন আমাদের এখানে খুব সিস্টেমেটিক্যালি শুরু হয়, তখন আমাদের দেশটা আসলে শাসন করা হচ্ছিল ভয়ের মাধ্যমে। ভয়, ফিয়ার কালচার তৈরি করার মাধ্যমে আমাদের দেশটা শাসন করা হচ্ছিল। সো একটি সরকারের যখন আসলে পপুলার লেজিটিমেসি থাকে না, তখন জনগণকে ভয় দেখানোই হলো শাসন করবার সবচেয়ে সহজ অস্ত্র। এবার বিভিন্ন সময় আমরা বিভিন্ন রেজিমেই দেখেছি, শুধু গত রেজিম বললে ভুল হবে, বিভিন্ন রেজিমেই দেখেছি আমরা যে ভয় কিভাবে তৈরি করতে হয়। ভয় তৈরি করবার জন্য আমাদের প্রথম দিকে একটা অস্ত্র ছিল পুলিশের ভায়োলেন্স, মিথ্যা মামলা, হয়রানি। এগুলোও যখন সাফিসিয়েন্ট প্রমাণিত হলো না, তখন আমরা শুরু করলাম কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রস ফায়ারের গল্প। কিন্তু সকল ভয়েরই একটা লিমিটেশন আছে। ক্রস ফায়ারের যে ভয়, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে ভয়, সেটাও যখন সাফিসিয়েন্ট হচ্ছে না, তখন আরও বেশি ভয় লাগবে। একটা মানুষকে মেরে ফেললে যে পরিমাণ ভয় তৈরি হয়, তার চেয়েও বেশি ভয় আমাদের তৈরি করতে হবে। তখনই আমাদের এখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, নিক্যাপিং, এই ঘটনাগুলো তৈরি হয়। বিকজ এগুলোর যে চিলিং ইফেক্ট, এটা কিন্তু আসলে একটা মানুষকে হত্যা করবার চেয়ে অনেক বেশি। এটা একটা মানুষকে আপনি ক্রস ফায়ারে মেরে ফেললে যে পরিমাণ লোক ভীত সন্ত্রস্ত হবে, তার চেয়ে অনেক বেশি মানুষ ভীত সন্ত্রস্ত হবে নিক্যাপিংয়ের শিকার একজন ভিকটিমকে দিনের পর দিন দেখলে। সো ভয়ের কালচার তৈরি করবার জন্যই আসলে আমাদের এখানে নিক্যাপিংয়ের সিস্টেমেটিকভাবে চর্চা করা হয়েছে। এবং এই সব চর্চার একটা বড় ল্যাবরেটরি ছিল আমাদের সাতক্ষীরা। এবং এটি শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে না, খুব সম্ভবত সাতক্ষীরায় মাঝখানের বেশ কিছু বছরে যেটা ঘটেছে, সেটা হলো হিউম্যান রাইটস ভায়োলেশনের যত রকম টুলস আছে, তার বেশ কিছু টুলস প্রথমবারের মতো বোধহয় সারা পৃথিবীতে সাতক্ষীরাতে প্রথম ট্রাই করা হয়েছে। আমার যদি খুব ভুল না হয়ে থাকে, নিক্যাপিংয়েরও একটা ইতিহাস আছে বিশ্বব্যাপী। আপনারা দেখবেন নিক্যাপিং প্রথম যারা শুরু করেছিল, বা প্রিডমিনেন্টলি এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যারা ব্যবহার করেছে, এরা মূলত নন স্টেট অ্যাক্টর। আমরা রাষ্ট্রীয় বাহিনীর ভিতরে ইসরায়েলকে কিছুটা ব্যবহার করতে দেখেছি, সেটাও কিন্তু আসলে নিজের নাগরিকদের এগেনস্টে না। সো নিক্যাপিং যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিজের দেশের নাগরিকের এগেনস্টে ব্যবহার করা যায় সিস্টেমেটিক ওয়েতে, সেটার প্রথম এক্সপেরিমেন্ট হয়েছে সাতক্ষীরায়। একটা আসামির বা একটা সন্দেহভাজন ব্যক্তির বাড়ি আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে বুলডোজিং করে দিতে পারে, আমার জানা মতে এটা পৃথিবীর ইতিহাসে প্রথম সাতক্ষীরায়। এবং আমরা বোধহয় গর্বিত যে আমাদের কাছ থেকে যোগী আদিত্যনাথ শিখেছেন, তারপরে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট এই মেথডটা শিখেছেন, বাট এটার আদি জন্মস্থান সাতক্ষীরায়। সো সাতক্ষীরা এইভাবে আসলে হিউম্যান রাইটস ভায়োলেশনের এক ধরনের এক্সপেরিমেন্টাল ল্যাব হিসেবে আমরা ইউজ করেছি এই জায়গাটায়। এবং সেখানে আসলে ভয়ের এমন একটা রাজত্ব ছিল, কেউ আসলে এগুলো নিয়ে খুব বেশি কথা বলবার সুযোগ পেত না। কিন্তু ঠিক সেই সময় সেই ভয়ের রাজত্বের ভিতরেও জোহান গিয়ে যে কাজটা করেছে, যে কাজটা আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান করতে পারেনি, কোনো বড় সাংবাদিক করতে পারেনি, অন্য কোনো মানবাধিকার সংস্থা করতে পারেনি, সে কাজটা জোহান করেছে। জোহানকে আমাদের সবার পক্ষ থেকে আসলে স্যালুট জানানো উচিত। যে ঘটনা ঘটেছে, ঘটনার প্রথম প্রশ্ন হলো যে ঘটনাটার পুনরাবৃত্তির উপায় কি। আমরা এই ঘটনা আসলে কেউ দেখতে চাই না, এবং পুনরাবৃত্তি চাই না বলে আমরা আসলে সবসময় সংস্কার চাই। কিন্তু নিক্যাপিং বা এই জাতীয় যে ঘটনাগুলো ঘটেছে, এটার পুনরাবৃত্তি রোধ করবার সবচেয়ে কার্যকর উপায় হলো আপনার প্রতিটা ঘটনার প্রতিটা পারপেট্রেটরকে চিহ্নিত করা। আপনি শেষ পর্যন্ত তাদের বিচার করতে পারবেন কিনা, শাস্তি দিতে পারবেন কিনা, পারলে কতটুকু পারবেন, সেটা অনেক জটিল প্রশ্ন, আমরা সেই প্রশ্নে যাব না। কিন্তু প্রত্যেকটা পারপেট্রেটরকে আইডেন্টিফাই করতে হবে।
কোন পুলিশ অফিসার কোন ভিকটিমের ক্ষেত্রে কার কি রোল ছিল আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা ঘটনায় কোথায় কোন হসপিটালে কোন ডাক্তারের কি ভূমিকা ছিল আইডেন্টিফাইড হতে হবে, ডকুমেন্টেড হতে হবে। কোন কেসে কোন ম্যাজিস্ট্রেট কি ভূমিকা পালন করেছে এটা ডকুমেন্টেড হতে হবে। এই কাজটা যদি আমরা শুধু করতে পারি, শুধু এই কাজটা করতে পারলে সেটাই কিন্তু এর জাতীয় ঘটনা পুনরাবৃত্তি রোধ করবার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এবং আমাদের বর্তমান কেয়ারটেকার সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের ব্যাপারে একটা অসাধারণ কাজ করেছেন। আমরা দেখেছি গুম কমিশন করে দিয়ে তারা 2টো রিপোর্ট তৈরি করেছে। সেখানে কিন্তু আমরা যথেষ্ট সংখ্যক পারপেট্রেটরকে আইডেন্টিফাই করেছি, বিচারের দিকেও ব্যাপারটা আগাচ্ছে। বাট আমি বলি যে বিচার যদি আপনি নাও হয় শেষ পর্যন্ত, যে পরিমাণ আইডেন্টিফিকেশন হয়েছে পারপেট্রেটর, এটাই কিন্তু যথেষ্ট ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যতে অন্যরা যেন এটা না করে। কিন্তু গুমের ঘটনাটা তো আসলে খুব হাই প্রোফাইল, খুবই খুবই অল্প সংখ্যায়, অল্প, মানে পুলিশের ব্রুটালিটির ঘটনার চেয়ে এটার সংখ্যায় হয়তো অল্প, কিন্তু সারা দেশে পুলিশ গত 1.5 দশক ধরে যে পরিমাণ ব্রুটালিটির শো করেছে, বিভিন্ন ক্ষেত্রে গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস করেছে, এইটার আইডেন্টিফিকেশন সবচেয়ে জরুরি। কিন্তু আমরা আসলে গত 1 বছরেরও বেশি সময় আসলে এই কাজে আমরা খুব বেশি অগ্রগতি আমাদের নাই। আমরা মনে করছি পুলিশের সংস্কার মানে হলো আমি একটা সংস্কার কমিশন করব, তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করব, সেই পুলিশ কমিশনে কারে রাখতে হবে কারে রাখা যাবে না, রাইট, ওর হাতে কি ক্ষমতা দিলে কি হবে, এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে আসলে। কিন্তু আমাদের প্রথম কাজটা উচিত ছিল যে 5ই আগস্ট আমরা আসলে সাময়িকভাবে একটা পুলিশ স্টেট থেকে মুক্তি পেয়েছিলাম। 15 বছরের পুলিশের ভূমিকার নির্মোহ অনুসন্ধান দরকার ছিল, কিন্তু সেই কাজটা আসলে আমাদের এখানে হয় নাই। এবং এই যে আইডেন্টিফিকেশন হচ্ছে না, বিচারের ক্ষেত্রেও একটা বড় সমস্যা আছে। যে এই যে যারা নিক্যাপিংয়ের ভিকটিম যারা আছে, এর ভিতরে হয়তো আমরা দেখব যে খুব অল্প সংখ্যক লোক হয়তো 5ই আগস্টের পরে হয়তো আইনের দ্বারস্থ হয়েছে, খুবই অল্প সংখ্যক। এটাও খুব স্বাভাবিক। তার কারণ হলো আসলে ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিটা রাষ্ট্রের কাছ থেকে এ পরিমাণ গ্রস ভায়োলেশনের শিকার হয়েছে, তার পক্ষে আসলে সাহস করে কোর্টে যাওয়া এবং এই আস্থা রাখা যে আমি শেষ পর্যন্ত বিচার পাবো, আজকে হোক 10 বছর পরে হোক, এই আস্থাটা রাখা আসলে খুব কঠিন। সেই যে বিচারের কথা আমরা যখন বলি, ভিকটিমদের পক্ষে, এই অসহায় ভিকটিমদের পক্ষে অধিকাংশ ক্ষেত্রেই আসলে এটা আসলে খুব কঠিন। ও তখন চিন্তা করে আমার একটা নিয়ে চলে গেছে, আর মামলা করতে গিয়ে আরেকটা যাবে কিনা, আসলে কোনো নিশ্চয়তা নাই। আবার রাষ্ট্র আসলে এই আইডেন্টিফিকেশন বা বিচারে খুব বেশি এগিয়ে আসেনি। কিন্তু এটাকে আলাদাভাবে নিক্যাপিংয়ের ঘটনাটা গুমের ঘটনার মতো আরেকটা বড় ঘটনা হিসেবে আমাদের দেখা উচিত ছিল। আবার নিক্যাপিংয়ের যারা ভিকটিম আছে, এই ভিকটিমদের ভিতরে সাধারণ মানুষ আছে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আছেন। একটা সিংহভাগই বোধহয় রাজনৈতিক দলের নেতাকর্মী, বিএনপিও আছে, জামাত আছে, আরও বিভিন্ন দল আছে। মুশকিলটা হলো এই রাজনৈতিক দলের নেতা, এই কর্মী যারা ভিকটিম হয়েছেন, তাদেরও আবার দলের প্রতি এই পরিমাণ আনুগত্য যে দল না বলা পর্যন্ত তারা মামলাও করবেন না, রাইট? আবার দলের নেতার ক্যালকুলেশনগুলো আবার খুব সহজ। ইলেকশনের আগে শুধু শুধু পুলিশে ঘাটানোর দরকার আছে কিনা আমার, রাইট? কর্মীর হাতুই তো গেছে, তাই না? কর্মীর হাতু তো বিক্রয়যোগ্য, ওটা নিয়ে আমরা ব্যবসা করি। কিন্তু পুলিশের আস্থা, পুলিশের সাথে আমাদের সুসম্পর্ক তো রাখতে হবে। সো এখানে আসলে আমাদের ভিকটিমদের সাথে রাষ্ট্র বিট্রে করছে, ভিকটিমরা যে পলিটিক্যাল পার্টিকে সার্ভ করছে তারাও আসলে বিট্রে করছে। সেই সব কারণে আসলে আমরা বিচারের দিকে যেতে পারছি না। ভবিষ্যতে কতটুকু যেতে পারবো জানি না। তবে শুধু একটা কথা বলতে চাই যে আমাদের ইতিহাসের দায় মেটাতে হলে অবশ্যই
এই নিক্যাপিংয়ের প্রতিটা ঘটনার সুষ্ঠু অনুসন্ধান করে দায়ীদের চিহ্নিত করা উচিত এবং বিচারের ব্যবস্থা করা উচিত। সেই যে বিচার করতে হবে, এটা যদি আমার একটা কথা হয়, এবার আমরা একটু দ্বিতীয় আরেকটা অ্যাঙ্গেল থেকে একটু চিন্তা করি যে যেই পুলিশ অফিসাররা আসলে এই কাজগুলো করতো, নট নেসেসারিলি তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ভিকটিমের জন্য তাদেরকে আলাদাভাবে উপর থেকে সবসময় ইনস্ট্রাকশন দেওয়া হতো, ব্যাপারটা তা না। একটা মানুষকে আমি পিটিয়ে তার পায়ের সব হাড় গুঁড়ো গুঁড়ো করে দেব, এটা আসলে কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে আসলে সম্ভব না। কিন্তু আমাদের প্রচুর পুলিশ অফিসার তো এই কাজ করেছে। কেন করেছে? কিভাবে করেছে? আপনি একটু খোঁজ নিলেই দেখবেন, ওই পুলিশ অফিসারদের সাথে কথা বলবেন, তারা দেখবেন বলবে যে তারা একটা মহান পবিত্র দায়িত্ব পালন করছিল। জামাত শিবির দেশের এত বিশাল বড় একটা শত্রু, রাইট? তো তাদের হাত পা ভেঙে দেওয়া, তাদেরকে মেরে ফেলা, এটা তো একটা পবিত্র দায়িত্ব। তো তারা আসলে পবিত্র দায়িত্ব পালন হিসেবে কাজগুলো করছিল। কেন তারা এই দায়িত্বটাকে পবিত্র মনে করে? এটার আবার প্রথম সমস্যাটা হলো আমাদের রাজনৈতিক নেতৃত্বের। আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেখবেন সবসময় সে রাষ্ট্রের ভিতরে বিশাল একটা শত্রু তৈরি করে না রাখলে তার রাষ্ট্র শাসন করা খুব কঠিন। সে একটা শত্রু তৈরি করে রাখতে হবে, যেটা গত 15 বছর ছিল বিএনপি জামাত, রাইট? এবং সেই শত্রু যাদেরকে আমি তৈরি করে রাখবো, তাদের জন্য আমার তাদের প্রতি এক ধরনের প্রচণ্ড রকম ঘৃণা তৈরি করতে হবে রাষ্ট্রীয়ভাবে, রাইট? আসলে গত 15 বছর আপনি দেখবেন পুলিশের একটা বিশাল সংখ্যক, স্পেশালি পুলিশের নেতৃত্ব পর্যায়ে যারা ছিল, তারা আসলে জামাত শিবিরের লোকদেরকে আদৌ মানুষ মনে করতো কিনা সেটাই গবেষণার বিষয়। আমাদের আসলে গত 5 দশকের পরে, 5 দশকে আমরা যে স্বাধীন হলাম, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা স্বাধীন হওয়ার পরে, সত্য কথা হলো আমরা দেশটাকে কেউ ভালোবাসি না, দেশের মানুষকেও ভালোবাসি না। আমরা সবচেয়ে বেশি ডিভোশনের সাথে যে কাজটা করেছি সেটা হলো ঘৃণার চাষাবাদ। আমরা বিভিন্নভাবে দেশের মানুষকে ভাগ করেছি এবং ঘৃণার চাষাবাদ করেছি। আমরা 70-এর দশকে, 80-র দশকে দেখেছি আমরা শ্রেণী শত্রু খতম করা, আমাদের ইন্টেলেকচুয়ালদেরকে দেখেছি, আমাদের ফিলসফারদের দেখেছি, পলিটিশিয়ানদের দেখেছি। তারপরে এসে শুরু করলাম আমরা নির্মূলের রাজনীতি। তারপরে শুরু হলো জামাত শিবির, দোসর, এই জাতীয় ট্যাগ দিয়ে কিভাবে ঘৃণা তৈরি করতে হয় সেই রাজনীতি। তো আমরা যখন এই ঘৃণার রাজনীতি করব, ঘৃণার দর্শন চর্চা করতে থাকব, আমরা যখন সকল ক্ষেত্রে ভায়োলেন্সকে গ্লোরিফাই করতে থাকব, তখন রাষ্ট্রের পুলিশ আসলে অমানুষে পরিণত হবে না, এটা আশা করাটাই ভুল। রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, শত্রু থাকে না, কিন্তু আমাদের এখানে শত্রু ছাড়া বোধহয় রাজনীতি হয় না। তো আমাদেরকে আসলে এই ঘৃণা থেকে বেরিয়ে আসতে হবে, এই ঘৃণার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। একটা মানুষ জামাত শিবির করতে পারে, আমি হয়তো ওই দল করি না, কিন্তু তার মানে এই না যে জামাত শিবিরের হোলসেল প্রতিটা ব্যক্তি আমার কাছে ঘৃণার পাত্র। বা বর্তমান সময়ে এসে একটা ব্যক্তি আওয়ামী লীগ করতে পারে, আমি হয়তো আওয়ামী লীগের সাথে একমত না, রাইট? তার মানে আওয়ামী লীগকে আমার ঘৃণা করতে হবে, আওয়ামী লীগের প্রতিটা মানুষকে। এই দর্শন যারা ছড়ায়, এই রাজনীতি যারা করে, তারাই হলো মেন কালপ্রিট। আমাদের বাংলাদেশের সমস্যাটা এটাই যে আমরা স্বাধীন হওয়ার পরেও আসলে দেশটাকে ঐক্যবদ্ধ করবার মতো কোনো নেতৃত্ব পাইনি। দুর্ভাগ্য আমাদের। আমরা স্বাধীন হওয়ার পরে ঠিক করেছি আমরা কিভাবে দেশের ভিতরে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি একটা কল্পিত
জিনিস আমাদের বানাতে হবে এবং এইটা দিয়ে দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে হবে, রাইট? আমরা গণতান্ত্রিকভাবে যখন নির্বাচিত হওয়ার পরে প্রথম যতদিন আমাদের হয়তো পপুলার লেজিটিমেসি থাকে ততদিন পর্যন্ত আমরা একভাবে চলি, এবং পপুলার লেজিটিমেসি যখনই আমাদের দেখে যে সে ডিক্লাইনিং অবস্থার দিকে যাচ্ছে, তখনই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে কি করতে হবে, বিশাল একটা শত্রু আকার উপস্থাপন করতে হবে, তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে। এই কাজগুলো থেকে বেরিয়ে আসবার জন্য সবসময় একটা নেতৃত্ব দরকার। আমাদের সেই নেতৃত্বটা থাকে না, বরং আমাদের নেতৃত্বটাই আসলে ঘৃণার চর্চা করে। আমাদের এই হেট কালচার থেকে, হেট কালটিভেশন থেকে বেরিয়ে আসতে হবে। এটা থেকে আসলে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে ভবিষ্যতেও যে আরও নিক্যাপিংয়ের চেয়েও আরও ভয়াবহ কিছু ঘটবে না, সেটার কোনো নিশ্চয়তা নাই। এবং আসলে ভবিষ্যৎ বলা খুব কঠিন, বাট আপনি যদি খুব সিস্টেমেটিক্যালি হিসাব করে দেখেন যে আমাদের এখানে ঘৃণার চর্চা এবং চাষাবাদ কীভাবে গত 2-3 দশক ধরে হয়েছে, এখনও হচ্ছে, এই জাতীয় ঘৃণার চূড়ান্ত পরিণতি হলো একটা জাতির ক্ষেত্রে জেনোসাইড। আমাদের বোধহয় সতর্ক হবার সময় এসছে। নিক্যাপিং বা হিউম্যান রাইটসের ভায়োলেশনগুলো যেটা আমরা দেখেছি, এগুলো বোধহয় আমাদের আর্লি সিগন্যাল। আমরা চাই যে আমাদের কোনো ঘৃণার চাষাবাদ যেন আমাদের এখানে না হয়। সাতক্ষীরাতে যেটা ঘটেছে এটা বাংলাদেশের অন্য জেলায় আজকে যেন না ঘটে, এটাই আমাদের সচেতন হতে হবে। এবং এটা যদি সচেতন হয়, আমরা যদি বিগত সময় যারা বড় ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি বা অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি করি, নতুনভাবে ঘৃণার চর্চা যদি আমরা না করি, এবং সবগুলোর পূর্ব শর্ত হলো আসলে ডেমোক্রেসি, সেটাই বোধহয় একমাত্র সমাধান আমাদের জন্য। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং।